আলমবাজার মঠ পঞ্চম পর্ব। আলমবাজার মঠ থেকেই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ জন্মোৎসব আন্দোলনের সূচনা হয়েছিল। এই সময়টি স্বামীজির জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। আলমবাজার মঠেই প্রথম শ্রীরামকৃষ্ণ মঠের সীমানা ও পূজার ঘরের বাইরে এসে বিরাট জনসমাবেশে উৎসব মূর্তি হয়ে দাঁড়ালেন। রামকৃষ্ণ জন্মোৎসব শুরু হলো আলমবাজার মঠ থেকেই। মঠের সন্ন্যাসীরা রামকৃষ্ণ ভাবের বন্যায় জনসাধারণকে মাতিয়ে দিলেন। 1892 সালে প্রথম রামকৃষ্ণ জন্মোৎসব দক্ষিণেশ্বরে হয় এই আলমবাজার মঠ থেকেই। এরপর 1893 সালে 23শে ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরে জন্মোৎসবে প্রায় 5 থেকে 7,000 ভক্ত সমাবেশ হয়েছিল। ঠাকুরের ঘরের উত্তর বারান্দায় পাঠ ও আলোচনাদি হয়। সকলকে শালপাতার ঠোঙায় হালুয়া, লুচি ও মধ্যাহ্নে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। 1894 সালে 9ই মার্চ ওই উৎসবে আরও বেশি ভক্ত সমাগম হয়। শশী মহারাজ, লাটু মহারাজ, বিজয়কৃষ্ণ গোস্বামী ভাবন্মত্ত হয়ে নাচেন। 1894 সালের 19শে মার্চ স্বামীজির প্রথম দীর্ঘ উদ্দীপনাময় চিঠি আসে এবং গুরুভাইদের জানালেন পরের বছর এত বড় জন্মোৎসব করতে হবে যে ভারতে পূর্বের কখনো হয়নি। 1895 উৎসবে আরও লোক সমাগম হলো, প্রসাদ বিতরণ হলো। 1895 23শে ফেব্রুয়ারি জন্মোৎসবে বিরাট জনসমাগম। সকলের জন্য ভুনি খিচুড়ির ব্যবস্থা হলো, বিশেষত স্বামী অখণ্ডানন্দের নেতৃত্বে। এবার এক নতুন অভিজ্ঞতা হলো। গতবার উৎসবে নানা শ্রেণীর মহিলার আগমনে সমালোচনা হওয়ায় স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ জোড়াসাঁকো থেকে চিতপুর পর্যন্ত লাল শালুতে নোটিশ দেন যাতে মহিলারা না আসেন। কিন্তু বন্যার মতো নারীরা এলেন। অবিরাম কীর্তনের ধ্বনি। মন্দিরের প্রধান ফটক বন্ধ করে দেয়া হলো, কিন্তু 3 দিকে গঙ্গার ঘাটে স্টিমার করে দলে দলে মেয়েরা এসে মন্দির প্রাঙ্গণে ঘুরতে লাগলেন, ভজন কীর্তন গাইতে লাগলেন। গিরিশবাবুর অনুরোধে শেষ পর্যন্ত গেট খুলে দিতেই বিরাট সংখ্যায় মহিলারা বাঁধ ভাঙা স্রোতের মতো এলেন পরিত্রাতা অবতার শ্রীরামকৃষ্ণের চরণে। কিন্তু স্বামীজির তৃপ্তি হলো না। বিদেশ থেকে চিঠি লিখলেন, তোমরা মহোৎসবে তো লুচি, সন্দেশ, ভুনি, খিচুড়ি সব কিছুই বাটলে, আর কতগুলো নিষ্কর্মার দল গান গাইলে। তোমরা কি স্পিরিচুয়াল ফুড দিলে তা তো শুনলাম না। আলমবাজার মঠ ষষ্ঠ পর্ব। দক্ষিণেশ্বর মন্দিরের শেষ রামকৃষ্ণ জন্মোৎসব ঐতিহাসিক। স্বামীজি ফিরে এসেছেন। ক্ষেত্রীর মহারাজের সঙ্গে 21শে মার্চ দক্ষিণেশ্বরে গেছেন। আলমবাজার মঠ থেকে নগ্নপদে গুরুভাই, সন্ন্যাসী ও ভক্তদের নিয়ে
মন্দির প্রাঙ্গণে যেতেই বিরাট জনতা রামকৃষ্ণ ভাবের বন্যায় উদ্বেলিত হল। গেরুয়া আলখাল্লা, গেরুয়া পাগড়ি, বিশ্বজয়ী বিবেকানন্দকে দেখতে ও শুনতে জনতা উপচে পড়ল। অভূতপূর্ব লোকারণ্য। স্বামী নিরঞ্জনানন্দ বলতে লাগলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল। স্বামীজি মা কালীর মন্দির ও রাধিকা মন্দিরে প্রণাম করে ঠাকুরের ঘরে এসে সাষ্টাঙ্গে গড়াগড়ি দিলেন। পঞ্চবটিতে গেলেন, সেখানেও লোকারণ্য। বিশাল জনসমাগমে সেদিন ভাষণ দেওয়া সম্ভব হয়নি। সংকীর্তন দর্শন করে ক্লান্ত স্বামীজি 2-3টা নাগাদ একটা ছ্যাঁকড়া গাড়ি করে আলমবাজারে ফিরলেন। দক্ষিণেশ্বর মন্দিরের পক্ষ থেকে ত্রৈলোক্যনাথ বিশ্বাস স্বামী বিবেকানন্দের মন্দিরে প্রবেশ বন্ধ করেছিলেন, কারণ বিলে যাওয়ার জন্য বিবেকানন্দ আর হিন্দু নন। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ যথেষ্ট হিন্দুত্ববাদী ছিলেন না, কারণ তিনি বিলেত ফেরত ব্রাহ্ম কেশবচন্দ্রের সঙ্গে শুধু মেলামেশাই করেননি, তার বাড়িতে আহারাদি পর্যন্ত করেছিলেন। বঙ্গবাসী পত্রিকায় বিবেকানন্দ বিরোধিতা করে ত্রৈলোক্য বিশ্বাস জানিয়েছিলেন, স্বামীজি ও রাজাকে অভ্যর্থনা করবার জন্য আমি কাউকে বলিনি এবং আমিও তাদের অভ্যর্থনা জানাইনি। যে ব্যক্তি বিদেশ যাওয়া সত্ত্বেও নিজেকে হিন্দু বলতে পারে, এমন কারো সহিত আমার বিন্দুমাত্র সম্পর্ক থাকা উচিত বলে আমি বিবেচনা করিনি। প্রতিমার পুনরাভিষেকের যে সংবাদ আপনারা প্রকাশ করেছেন তা সম্পূর্ণ সত্য। আলমবাজার মঠ, 7ম পর্ব। স্বামীজির স্মৃতি বিজড়িত আলমবাজার মঠে অনেক গণ্যমান্য ও মহৎ ব্যক্তিরা এসেছেন, থেকেছেন ও স্বামীজির সান্নিধ্যে অনুপ্রেরণা লাভ করেছেন। এসেছেন জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাস দেশাই। তিনি স্বামীজির জীবনে মহান পিতার ভূমিকা পালন করেছেন। তাকে তখনকার দিনে ভারতের গ্ল্যাডস্টোন বলা হতো। স্বামীজি বিদেশে থাকার সময় তিনি আলমবাজার মঠে আসেন এবং সাধুদের ভাণ্ডারা দেন। এসেছেন রাজস্থানের খেত্রির মহারাজ স্বামীজির প্রিয় শিষ্য অজিত সিং। তিনি আলমবাজার মঠে এসে হলঘরে পূর্ব দিকে নিচের প্রথম ঘরে নতজানু হয়ে বসে স্বামীজির দর্শন লাভ করেন। এসেছেন ক্যাপ্টেন সেভিয়ার ও মিসেস সেভিয়ার। এই আলমবাজার মঠেই বাস করেছেন স্বামীজির শিষ্য গুডুইন, সিঙ্গারা ভেলু মুদালিয়ার ও আলাসিঙ্গা পেরুমল ও অন্যান্যরা। বৌদ্ধ ধর্মপাল এই মঠে এসে সকলকে স্বামীজির প্রত্যাবর্তনের আগেই প্রথম সংবাদ দিয়ে শিকাগো ধর্ম মহাসভার প্রত্যক্ষ আনন্দ দেন। মানুষের মধ্যেই সুপ্ত ঈশ্বর। একদিন বিকেলে আলমবাজার মঠের বারান্দায় বসে স্বামীজি শিষ্যদের বেদান্ত পড়াচ্ছিলেন। বাবুরাম মহারাজ উপস্থিত হয়ে সাধু ব্রহ্মচারীদের ডাকলেন, চলো হে চলো, আরতি করতে হবে, চলো। উত্তেজিত হয়ে স্বামীজি বললেন, ওই যে বেদান্ত পড়া হচ্ছিল, এটা কি ঠাকুরের পূজা নয়? কেবল একটা ছবির সামনে সলতে পড়ানো জল আর ঝাঁঝ পিটলেই মনে করছিস বুঝি ভগবানের যথার্থ আরাধনা হয়? তোরা অতি ক্ষুদ্র বুদ্ধি। আলমবাজার মঠের ভাঙা ভূতের বাড়িতে যেদিন স্বামীজি প্রথম পদচারণ করেছিলেন, সেদিন শিষ্যরা প্রফেটের প্রত্যাবর্তন দেখলেন স্বামীজির মধ্যে। স্বামী বিরজানন্দ লিখেছেন, তিনি যখন ভিতর বাড়ির ছাদে কৌপিন মাত্র পড়ে আপনার ভাবে বিভোর হয়ে সিংহের মতো ঘুরে ঘুরে পায়চারি করতেন, তখন মনে হতো যেন আধ্যাত্মিক জগতের নেপোলিয়ন। তার পদক্ষেপে যেন দুনিয়াটা টলমল করছে।
মনে হতো যেন একটা মহাশক্তির স্ফুরণ অনবরত হচ্ছে ও ফেটে পড়ছে। আলমবাজার মঠ অষ্টম পর্ব। একদিন অখণ্ডানন্দ আলমবাজার মঠে ঈশ্বর চিন্তা করতে করতে শেষ রাতে যখন একটু চোখ বুজেছেন, তখন দেখতে পেলেন হামা দেওয়া সজীব নাড়ু গোপাল যেন একটি বড় নীলকান্তমণি কুঁদে তৈরি। কি সুন্দর সুঠাম নিখুঁত মূর্তিখানি। গোপালের শ্রীঅঙ্গের জ্যোতিতে ঘরটি সম্পূর্ণ আলোকিত। পরবর্তীকালে স্বামী অখণ্ডানন্দ মহারাজ লিখেছিলেন, আমার ভিতরে ব্রজবাসীদের দিব্য বসনভূষণ পরা মা যশোদা ডান হাতে খাবার নিয়ে গোপালকে বারবার দেখিয়ে ডাকতে লাগলেন। গোপাল হামাগুড়ি দিয়ে হাসতে হাসতে একটু মায়ের দিকে আসতেই মা আনন্দে ভরে ওঠেন। আবার পিছিয়ে গেলে মা কাঁদো কাঁদো সুরে ডাকতে। ভাষ্যপাঠ যন্ত্রানুষঙ্গ ও পরিকল্পনা দিশা।